সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আজকের অনুষ্ঠানটি শুরু করব এবং অনুষ্ঠানের সম্পূর্ণ অংশই জুড়ে থাকবো আমরা বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে। কারণটি আপনারা সহজেই অনুমিত এবং আপনারা জানেন কি হচ্ছে। অনেক নতুন ডেভেলপমেন্ট আছে, জল্পনা কল্পনার তো শেষ নেই। একের পর এক আজও অনেক হতাহত এখনও কিছুক্ষণ আগে পর্যন্ত আমার কাছে এসে আসছিল। এনিওয়ে, এই আপনারা ইতিমধ্যে সবাই জানেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি রিজাইন করেছেন, চলে গেছেন ইন্ডিয়াতে। কেন? গত কয়েক সপ্তাহ স্টুডেন্টদের যে বিক্ষোভ হচ্ছিল বাংলাদেশে, এবং আর্মি ঘোষণা করেছে এই ছাত্র বিক্ষোভের মুখে উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আর্মি এসেছে, তারা ঘোষণা করেছেন যে ইন্ট্রিম অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার হবে খুব শীঘ্রই, যারা বাংলাদেশ পরিচালনা করবে। সেটি আজকের ঘটনা। এই ঘোষণার পরপরই সারা দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় ছাত্র জনতা সবাই আসতে শুরু করে। অনেকেই ছুটে যান শাহবাগ চত্বরে, অনেকেই চলে যান হাসিনার অফিসিয়াল যে বাসভবন সেখানে। দুটি জিনিস আছে, গণভবন এবং বঙ্গভবন ঢাকাতে, এবং তার এই যে ক্ষমতাচ্যুতির উদযাপন করতে থাকেন। অনেকে লুটপাট করেছেন, সেখানে অনেক জিনিস খুলে নিয়ে গেছেন, অনেকে ক্ষোভ দেখিয়েছেন, অনেক ভাঙচুর করেছেন। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা 2009 সাল থেকে ক্ষমতায় ছিলেন, এখন গত হয়ে গেছেন, এখন আর ক্ষমতায় নেই। ইতিপূর্বে 1996 থেকে 2001 সাল পর্যন্ত প্রাইম মিনিস্টার ছিলেন। গতকাল রোববার সারাদিন এই ঘটনাগুলোর আগে পর্যন্ত পুলিশ ভায়োলেন্টলি ক্র্যাকডাউন করেছেন টেন্স অফ থাউজেন্ডস অফ বিক্ষোভকারীদের উপরে অন দ্য স্ট্রিটস। এবং রোববারেও অন্তত, সরকারি হিসাব সবসময় কম হয়ে থাকে, এটি বাড়বে বহুগুণ বলে আমি মনে করি, অন্তত পক্ষে 100 জন মারা গেছেন, যার ফলে সরকারি হিসাবে আবারও মৃতের সংখ্যা এসে দাঁড়ালো 300-তে। এই বেশিরভাগই যারা মারা গেছেন তারা বেশিরভাগই বিক্ষোভরত ছাত্র, এবং অনেক শিশু এটার মধ্যে আছেন। গতকাল সকালে যখন আপনারা অনুষ্ঠান দেখছিলেন, আমাদের অনুষ্ঠান অথবা বিভিন্ন চ্যানেল দেখছিলেন, সকালের পরিস্থিতি একেবারেই শান্ত ছিল, কোথাও কেউ ছিল না, এবং অবস্থান নিয়েছিল আর্মি, সেনাবাহিনী বিভিন্ন জায়গায় খুব কঠোরভাবে। এবং অনেক সময় আমরা শুনে থাকি মর্নিং শোজ দ্য ডে, গতকালকে এটি রং ছিল, সম্পূর্ণভাবে ঠিক ছিল না। কারণ মর্নিং ছিল একেবারেই শান্ত, বেলা বাড়ার সাথে সাথে লক্ষ লক্ষ লোক সমস্ত কারফিউ উপেক্ষা করে চলে আসে রাস্তায়, নেমে পড়ে রাস্তায়। আরও বিস্তারিত আলোচনা থাকবে এখানে, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটি হচ্ছে, অত্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার, সেটি এই পুরো ঘটনাটি শুরু হয়েছে, ছাত্রদের প্রোটেস্ট যেটি শুরু হয়েছে একটি সামান্য ঘটনা নিয়ে। 1 পয়েন্ট ডিমান্ড, একটি মাত্র ডিমান্ড ছিল তাদের, কোটা সিস্টেম বাতিল করতে হবে, যেটি সরকার পুনরায় ফেরত নিয়ে এসেছিলেন। তারা অনেকবারই ডিগবাজি মারেন। ছোট্ট একটি দাবি ছিল স্টুডেন্টদের। প্রথমে সরকার সেটিকে পাত্তাই দেননি, এবং ছাত্ররা বিক্ষোভে ডাক দেন, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল। আওয়ামী লীগ কী করলো? লেলিয়ে দিল তাদের ছাত্র উইংকে, আওয়ামী লীগকে লেলিয়ে দিল পুলিশকে। গুলি ছোড়া হলো ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদের বিপক্ষে। হাসপাতালে গেলেন বহু, এবং অনেকেই বলছেন যে এই রেসপন্স আওয়ামী লীগ অথবা ক্ষমতাসীন শেখ হাসিনার সরকারের এই রেসপন্স ছিল হ্যাভি হ্যান্ডেড, ভেরি হ্যাভি হ্যান্ডেড। এবং পরবর্তীতে এটি একটি অনেক বড় বিক্ষোভে ছেয়ে গেল। তাদের 8 দফা দাবি ছিল, পরবর্তীতে তারা পরিবর্তন করে বললেন, যখন তারা দেখলেন তাদের ছাত্রছাত্রী নিরীহ মানুষ একের পর এক মারা যাচ্ছেন, তখন তারা বললেন এই সরকার আমরা চাই না, আমাদের একটি মাত্র দাবি। জিনিসটা অনেক সহজেই সমাধান করা যেত, অনেক আগেই সমাধান করা যেত,
কিন্তু সেটি হয়নি। আপনারা জানেন 20 জুলাই অনেকে, স্কোর্স অফ পিপল বলে থাকি আমরা, মানে অনেকে অনেক মানুষ মারা গেছেন 20 জুলাইতে, যারা বেশিরভাগই ছিলেন নিরস্ত্র বিক্ষোভকারী ছাত্র। তখন পর্যন্ত জুলাইয়ের 20 তারিখ পর্যন্ত কেউই কিন্তু হাসিনা সরকার অথবা হাসিনার রেজিগনেশন অথবা পদত্যাগ চাচ্ছিলেন না। তারা চাচ্ছিলেন তখন অন্য একটি জিনিস, তারা চাচ্ছিলেন পদত্যাগ 2 জন সিনিয়র লেভেল মন্ত্রীর। তখনও সরকার এবং অথরিটিস চরমভাবে আক্রমণ শুরু করে। They kept on cracking down on them meaning students. অগাস্টের 3 তারিখে এসে মাত্র 2 দিন বা 3 দিন আগে, 2 দিন আগে এটি অফিসিয়ালি অন্য একটি বিক্ষোভে পরিণত হলো। ছাত্ররা তখন বলল তাদের এক দফা এক দাবি, রেজিগনেশন অফ প্রাইম মিনিস্টার। এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আজ আমার সাথে যোগ দিয়েছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ, সিনিয়র সাংবাদিক। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সাথে আছেন আরও প্রফেসর ডক্টর মোমেন মেনহাজ, A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রফেসর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই বলে রাখছি, আজকে এই পর্বটি আমরা সম্পূর্ণভাবে ডেডিকেট করব বাংলাদেশের ঘটনা প্রবাহের উপরে। অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু ঘটছে এবং অনেক কিছু আগামী কয়েকদিনে ঘটবে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। এবং পরিস্থিতি কিন্তু অনুকূলে নয়। কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা শুনেছি বেশ কয়েকজন মারা গেছেন, সাভারে মারামারি হচ্ছে, গাজীপুরে গোলা ছড়াছড়ি চলছে। সো পরিস্থিতি কিন্তু এখনও নিয়ন্ত্রণে নয়। এই ঘোলা পরিস্থিতিতে কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই আমরা দেখব। কিন্তু আমি প্রথমেই যাব সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে। আপনার ইনিশিয়াল রিয়াকশনটা যদি আমাদেরকে একটু বলেন, কারণ আমরা জানি কিছুদিন আগে আমিও আপনার সাথে আলাপ করেছিলাম, আমরা বলছিলাম যে আগামী 20-25 বছরে আমরা দেখি না হাসিনা সরকার অথবা আওয়ামী লীগ সরকারের কোনো এদিক সেদিক হবে, অন্য কেউ ক্ষমতায় আসতে পারে। আমি আপনার ইনিশিয়াল রিয়াকশনটি শুনবো, হয়তো মাঝে আমাদের একটি ছোট্ট বিরতি নিতে হতে পারে। কিন্তু আচ্ছা, বিরতির আসলে সময়টি হয়ে গেছে। আমি বিরতি থেকে এসেই বিভিন্ন প্রশ্ন, এর সাথে ইউএস, ইন্ডিয়া এবং চায়নার রোল কি সেটিও আলোচনা করব। আপনারা যাবেন না কোথায়। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি। আমি সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে চলে যাব, আপনার ইনিশিয়াল রিয়াকশনটা জানতে চাবো। এবং আপনি এই যে অনেক কিছু আমরা শুনেছি এই সময়টিতে, ব্লক রেড কথাটা শুনেছি, যেটি আরেকটি কথা শুনেছি ছাত্র পুলিশরা খুঁজছে ছাত্রদেরকে, যেটি ভয়াবহ একটি ব্যাপার। আমরা এটি শুনে থাকি, দেখে থাকি বিভিন্ন মুভিতে। পাকিস্তান আমলে যখন পাকিস্তানি আর্মিরা ওই দরজায় ব্লক রেড দিত, নক করে জিজ্ঞেস করতো শান্তি হ্যায় শান্তি, অর্থাৎ তারা মুক্তি হ্যায় মুক্তি, অর্থাৎ মুক্তি বাহিনী খুঁজছেন তারা। আমি শুনবো আপনার ইনিশিয়াল রিয়াকশন। আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের যে পরিস্থিতিতে একটা কর্তৃত্ববাদী সরকারের সরকার পতন ঘটেছে, শাসনের পতন ঘটেছে এবং একটা গণতান্ত্রিক আবহ সৃষ্টির সম্ভাবনা উন্মোচিত হয়েছে, এটা ভাবলে নিশ্চয়ই যে কোনো লোক আনন্দিত হবেন। আমাদের যাদের জন্মভূমি বাংলাদেশ, আমরা চাই সবসময় বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যাক সর্বদিক থেকে, এবং সেখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হোক, উন্নয়ন হোক, এগুলো সব চাই। ফলে আমাদের নাড়ি বাঁধা আছে বাংলাদেশের সাথে, বাংলাদেশের কল্যাণ ও কল্যাণের সাথে আমাদের চিত্ত একেবারে সম্পৃক্ত। কিন্তু এখানে যেটা হয়েছে সেটা দুঃখজনক ভাবে, আপনি যেটা সামারিতে ইন্ট্রোডাকশনে উল্লেখ করেছেন,
ছাত্রদের একটা প্রাথমিক যা ছিল যে সরকারি যে মানে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা, সরকারি চাকরি 56 ভাগ, 56% কোটা রিজার্ভ করে রাখা হয়েছিল বিভিন্ন শ্রেণীর জন্য। তার ভিতরে 71 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিবারের মানে মুক্তিযোদ্ধার সন্তানরা তো আর এখন সেই বয়স নেই, তাদের নাতি নাতিদের জন্য বা তাদের সন্তানদের জন্য এই একটা মোট 56 ভাগ রিজার্ভ রাখা হয়েছিল। ছাত্ররা ওইটা বাতিল করতে চায়নি, সেটা তারা ছিল সংস্কার করতে। এর আগে 18 সালে একবার আন্দোলন হয়েছিল, তখন এই হাসিনা সরকারই সেই পুরা কোটা ব্যবস্থা তুলে দিয়েছিলেন। এইবারে জুন মাসে তারপরে সেই কোটা ব্যবস্থা তুলে দেওয়ার পরে সেটা চ্যালেঞ্জ করেছিলেন কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান। তার রায় এসেছিল এই বছরের জুন মাসে। আমি খুব সামারি খুব দ্রুত বলছি। জুন মাসে তখন হাইকোর্টে যখন রায় দেন, তারা বললেন যে ওই কোটা ব্যবস্থা বাতিল করার যে সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন 18 সালে সেইটা অবৈধ হয়েছে, ফলে তারা আবার কোটা ব্যবস্থা পুনর্বহাল করার পরে ছাত্ররা এর বিরুদ্ধে মানে প্রতিবাদ শুরু করলো এবং সরকার ওই পুনর্বহাল করার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল করলেন। এখন ছাত্রদেরও আন্দোলন শুরু হয়েছে, তারপর সরকার এটা অ্যাপিল করেছেন সুপ্রিম কোর্টে। অ্যাপিলের কথা হচ্ছে ওই যে আবার তাদের 18 সালের বাতিলটা বহাল রাখার জন্য, তার মানে বাতিল যেটা করেছেন। কিন্তু এটা যদি সত্যি হয়ে থাকে, এখানে সরকার আন্তরিকতার পরিচয় দেননি। একটা হচ্ছে তাদের বিভিন্ন মন্ত্রী এবং বিভিন্ন লোক ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, আমি সে কথা আসছি, তারা এমন ভাবে বলছিলেন তারা বাতিলেরটা দায়িত্বটা সুপ্রিম কোর্টকে দিয়েছেন। তারা আশা করছিলেন সুপ্রিম কোর্ট পুরো বাতিলটা পুনর্বহাল না করে কিছু কোটা রাখবেন, কিছু রাখবেন না, এরকম কিছু কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না কিনা আমি জানি না। যাই হোক, এই কনফিউশনের কারণে ছাত্ররা সন্তুষ্ট হতে পারেনি। সন্তুষ্ট না হয় তারা আন্দোলন জোরদার করলো এবং আন্দোলনের প্রথম দিকটা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার এটাকে যেটা আপনি বলেছেন উল্লেখ করেছেন মোকাবিলা করতেন, মোটামুটি তাদের দাবি মেনে নিতেন, কোর্টের হিয়ারিং এর জন্য তাদেরকে আরো দীর্ঘদিন অপেক্ষা করতে না বলে প্রায় 1 মাস 1.5 মাস পরে হিয়ারিং এর দিয়েছিল বোধহয় অগাস্টের শেষের দিকে, এত কিছু না বলে সেটা গুরুত্ব বুঝতেন। কিন্তু সমস্যা হচ্ছেটা কি, আমি ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক, ফলে এই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সরকারের পতন ঘটেছে ব্যক্তিগতভাবে আমার জন্য অত্যন্ত মর্মান্তিক ব্যাপার। কিন্তু অ্যাট দি সেম টাইম আমি গণতন্ত্রে প্রগাঢ়ভাবে গণতন্ত্রে বিশ্বাসী একটা লোক, এবং পাকিস্তান আমলে গণতন্ত্রকে নস্যাৎ করা হয়েছে বলে, পদদলিত করা হয়েছে বলে পূর্ববঙ্গের জনগণের, সেই জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। ফলে বাংলাদেশে গণতান্ত্রিক আবহ ক্ষুণ্ণ করে রাখবেন তিনি এবং অন্যান্য অগণতান্ত্রিক কার্যকলাপ চালিয়ে যাবেন। আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা একটা সরকার অন্য মানে আমার মূল অঙ্গীকার গুলোকে লঙ্ঘন করবেন, সেটা আমি নিশ্চয়ই সহ্য মানে সেটা মেনে নিতে রাজি নেই। এই সরকার শেখ হাসিনা একটি কর্তৃত্ববাদী সরকার হয়ে গেলেন। তিনি নিজে দুঃখজনক ভাবে, অত্যন্ত দুঃখজনক, এর ভাগে বেগম খালেদা জিয়া ছিলেন, তিনিও এরকম কর্তৃত্ববাদী, ডিক্টেটোরিয়াল তার শাসন ছিল। শেখ হাসিনা এসেও তিনি সেই ডিক্টেটোরিয়াল কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা বহাল রাখলেন, এই একটা। তারপরে একবার খালেদা জিয়ার আমলে যেরকম একটা অত্যন্ত ভয়ঙ্কর প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছিল, আরেকবার একটা নির্বাচনের আগে তার পক্ষে নির্বাচন নিতে পারবে এই একজন বিচারককে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য কনস্টিটিউশনে মানে একটা মানে জাজদের রিটায়ারমেন্টের এজ পর্যন্ত তিনি বাড়িয়ে দিলেন। এবং তারপর আরেকবার মানে তার আমলের প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসকে দিয়ে জেনারেল নাসিমের বিরুদ্ধে ভুয়া অভিযোগ এসে তাকে ফায়ার করলেন। এই সমস্ত ঘরে ফলে আমাদের দেশে আগে যে সমস্ত ব্যবস্থা ছিল মানে তত্ত্বাবধায়ক সরকার, সেটা আগের সরকারই প্রশ্নবিদ্ধ করেছে, দুঃখজনকভাবে সেটা ধ্বংস করেছে। যাই হোক, এই সরকার এসে করলো কি, ওই কর্তৃত্ববাদী ডিক্টেটোরিয়াল আচরণ শুরু হয়ে গেল। এক, সমস্ত সিদ্ধান্ত মানে শেখ হাসিনার কাছে, প্রধানমন্ত্রীর কাছে। দুই, এর আগে ইনি ক্ষমতা আসলেন 9 সালের নির্বাচন, সেটা মইনিউ সরকার, ফখরুদ্দিন সরকার করেছিলেন, খুব চমৎকার নির্বাচন হয়েছিল,
সম্ভবত 3/4 বেশি পার্লামেন্টের সদস্য পদ নিয়ে তিনি আসলেন, সদস্য সংখ্যা নিয়ে। কিন্তু এর পরবর্তীতে যখন 14 সালে নির্বাচন হলো, সেই নির্বাচনটা 153টি অনির্বাচিত আসন ছিল। সেটাকেও আপনি কিছুটা সমালোচনা করলেও যে মানে এড়িয়ে যেতে পারেন, এই কারণে যে বিরোধী দল বয়কট করতে। এই সরকার এটা দাবি যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করার এবং তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনের দাবি করে, সেইটার কারণে তারা নির্বাচন করেছে। ওরা নির্বাচনে না যাওয়ায় 153টা আসনে আওয়ামী লীগের বিরোধী কোনো প্রার্থী ছিল না বলে অনির্বাচিত ছিল তারা, মানে সে না বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন। ফলে সেটা আপনি ঠিক আছে মেনে নিতে পারেন। কিন্তু এরপরে 18 সালে যে নির্বাচন হয়েছে সেটা ভয়ঙ্কর ভাবে প্রশ্নবিদ্ধ একটা নির্বাচন। বলা হয়েছে আগের রাতে সিল মেরে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। মোট কথা সেইবারের নির্বাচনটা সমস্ত তথ্য, সমস্ত পক্ষের সকল তথ্য, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ, সাংবাদিক, সিভিল সমাজ সকল তথ্য হচ্ছে 18 সাল নির্বাচনটা একটা প্রহসন হয়েছে। ফলে সেই প্রহসনের নির্বাচনের ধারাও তিনি বহাল রাখলেন। তারপরে আমি আদর্শে বিশ্বাস করি বলে আমার দল, আমার ফ্যামিলি মানে একটা অন্যায় করবে, সেটা আমি নিশ্চয়ই টলারেট করবো না। ফলে গণতন্ত্রকে সেখানে একটা ধরনের মানে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হলো 18 সালের এই ধরনের নির্বাসন কারণে। এবং এই কর্তৃত্ববাদী ব্যবস্থাটা বহাল। কর্তৃত্ববাদী হলে হয় কি, ওই একজনের কাছে কেউ সত্য কথা বলে না, সকলে তাকে এক ধরনের মানে খুশি রাখার জন্য তিনি যেটা শুনলে খুশি হবেন, আমি আর 1 মিনিট শেষ করবো, সেটা বলতে থাকি। ফলে তার কাছে আর ওই জনগণের অ্যাকচুয়াল ফিলিং থেকে তিনি দূরে সরে পড়েন এবং দলের চাটুকাররা তাকে খুশি করার জন্য আরো উল্টাপাল্টা পরামর্শ দিচ্ছে। এবং এটাই হয়েছে। এইবারে যে আপনি বললেন, এইবারে একটা তো হলো মানে সরকার ওদের কথা শুনলো না, ওদের তাই মিটমাট করলো না, তারপর আন্দোলন বাড়তে থাকার পরে সেখানে পুলিশি অ্যাকশন হলো। প্রথম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র এইভাবে হাত দিয়ে বসে আছে, তার হাতে দাঁড়িয়েছিল, তার হাতে কোনো অস্ত্র ছিল না, তাকে গুলি করে মেরে ফেলা হলো। এটা ফার্স্ট ডে। সেকেন্ড ডে তে সম্ভবত 6 জন মারা গেছে। তখনই সরকার স্টপ করা ছিল যে কি ঘটনা, আমাদের দেশের সন্তান মরছে। কিন্তু তা না করে মানে সরকার পক্ষের এক মন্ত্রী ওবায়দুল কাদের নামে এক ব্যক্তি, সে মন্ত্রী ছিল, সেই ব্যক্তি বললো আমার ছাত্রলীগ যথেষ্ট। এরপর ছাত্রলীগ সরকারি দলের ছাত্র সংগঠন তাদেরকে লিলিয়ে দেওয়া হলো এবং তারা ঠেঙালো, তারা প্রহার করলো তার অস্ত্র নিয়ে সাধারণ ছাত্রদের উপরে যারা আন্দোলন করছিল। এটা সারা পৃথিবীর লোক দেখতেছে, ভিডিও আছে, সকলের সামনে এই ঘটনা তারা করছে। পুলিশের একদিকে মানে লাঠি পেটা, গুলি বর্ষণ এগুলা চলতেই ছিল। ফলে শেষ পর্যন্ত এই চূড়ান্ত পর্যায়ের আগে পর্যন্ত কমপক্ষে 200 জন মারা গেছে। এর ভিতরে সম্ভবত 50% স্টুডেন্ট হবে, এর বেশি হবে না, বিভিন্ন ফিগার পাওয়া গেছে। মানে এমনকি মোটামুটি ভাবে আওয়ামী লীগ বিরোধী বলে পরিচিত প্রথম আলোর তথ্য থেকে আমি বেশি এই ব্যাপারে কোট করব, তাদের হিসাব মতো 100 নিচে ছাত্র, বাকিরা অছাত্র। কিন্তু একটা লোক ছাত্র হোক অছাত্র হোক মারা তো গেছে, সেটা নিন্দনীয়, 200-র মতো। এরপরে আবার এই রোববারের কথা যেটা বললেন, পতনের আগের দিনের, সেই দিন আবার মানে আওয়ামী লীগের পক্ষ থেকে একদিন আগে ঘোষণা করা হল তারা রেসিস্ট করবে, প্রতিরোধ করার নামে সেদিন দেশব্যাপী তারা প্রতিরোধ করতে গিয়ে সেদিন পুলিশের আক্রমণে এবং ছাত্রলীগ মানে বা সরকারি দলের লোকের আক্রমণে, তাদের সাথে সংঘর্ষে আরো অন্তত 98 থেকে 100 বা কোনো ফিগারে 100 বেশিও মারা গেছে। ফলে আগের কমপক্ষে 200, পরবর্তী কমপক্ষে 100-300 লোক মারা গেছে। বাংলাদেশের ইতিহাসে, সম্ভবত পুরা সাউথ এশিয়ার ইতিহাসে সরকার বিরোধী কোনো আন্দোলনে কোনো সরকারের হাতে এত লোক কখনো মারা যায় না। সময় সরকারের ডাইরেক্ট মানে হাতে হোক, যেভাবে হোক মারা গেছে, এবং আন্দোলনকারীদের হাতেও কিছু কিছু মারা গেছে। এখন এই আন্দোলন সফল হয়েছে, সরকার মানে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছেন সরকার। কিন্তু এরপরে যে ঘটনাগুলো আমি একটু বলতে চাই সে কথা, এটা হচ্ছে যে মিলিটারি এখন মানে এটা সাময়িক এটা সুপারভাইজ করছেন রাষ্ট্রপতির
সাথে তারা মিট করেছেন, রাষ্ট্রপতি সকলকে নিয়ে বসেছেন, সব দলের নেতারা শান্তির আহ্বান করছেন, মিলিটারি শান্তির আহ্বান করছে। কিন্তু একটা কথা, মিলিটারির এই চিফ জেনারেল বলছিলেন যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে দেওয়া হবে না সকলকে। মিলিটারির লোক যদি জাস্ট দাঁড়িয়ে থাকতো গণভবনের সামনে, গণভবন রাষ্ট্রীয় সম্পদ, বাংলাদেশের পার্লামেন্ট ভবন এগুলো পবিত্র জায়গা, সেটা তারা যদি পাহারা দিয়ে রাখতো, বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্রীয় স্থপতি শেখ মুজিবুর রহমান তার বাসভবন, সেখানে তার বাসভবনকে, সেখান থেকে তিনি মুক্তিযুদ্ধের নির্দেশনা দিয়েছেন, মুক্তিযুদ্ধ পরিচালনার প্রাথমিক পর্ব সবকিছু সেখান থেকে করেছেন, অসহযোগ আন্দোলন সেখান থেকে করতেন, সেখানে তার স্মৃতি জাদুঘর করা আছে, সেটাকে পুড়িয়ে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। মিলিটারি সেখানে পাহারা দেয় নাই, এই ভবনগুলো পাহারা দেয় নাই, এবং সারা দেশে কোথাও এই যে থানাগুলো আক্রমণ হচ্ছে, শত শত জায়গায় থানা আক্রমণ হয়ে পুলিশ মেরে ফেলেছে, এবং বিভিন্ন জায়গায় মাইনরিটির উপরে আক্রমণ হচ্ছে, মন্দিরের উপরে আক্রমণ হচ্ছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন যারা ছিল তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদের মন্ত্রীরা অন্যায় করেছে, এটা অনেকাংশে সত্য। কিন্তু সেই জন্যে মানে এই আইন যে তাদের হাতে নিচ্ছে, এইটার ব্যাপারে কঠোর কোনো ব্যবস্থা এই পর্যন্ত আমরা দেখছি না। এটা অত্যন্ত আতঙ্কজনক। যদিও ছাত্র নেতারা, মানে মিলিটারি নেতারা, রাষ্ট্রপতি, অন্যান্য দলের বলছেন, ফলে এইটা আমার কাছে আমি বিচলিত। আমরা সবাই বিচলিত, কারণ পরিস্থিতি এখনো ঘোলা। আমি আসছি। দর্শক, আপনারা যারা জানেন না, শুধু সৈয়দ মোহাম্মদুল্লাহ উনি কিন্তু বঙ্গবন্ধুর প্রথম যখন আসেন 1974 সালে জাতিসংঘে অধিবেশন ছিলেন, উনি কিন্তু ব্যক্তিগতভাবে সেখানে উনার সাথেও কাজ করেছেন, সেটি কভার করেছেন। এবং আওয়ামী লীগ ঘরানা এবং আওয়ামী লীগের যে আমি কথাটা শেষ করিনি, আমি প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আপনি এটি বোঝেন, আপনি এটা তাদের জানেন, আপনি তাদের প্রতি সহানুভূতিশীল অনেকখানি। দ্যাট ডাজন্ট মিন আপনি আওয়ামী লীগ করেন, সেটি আমি বলিনি। ওকে, আমি আসছি আপনার কাছে, পিছন থেকে আপনার কাছে আসছি, কারণ আপনার কাছে আমার আরও দুটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে রয়েছে। কিন্তু আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার তুলে এনেছেন, দ্য রোল অফ মিলিটারি। আমি এই প্রসঙ্গে থাকতে চাই। আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে, আর্মি যেভাবে যদি বঙ্গভবনের সামনে ঠিক মতো থাকতো এবং সেই যেইভাবে তারা করতো সেই রকমভাবে যদি থাকতো, যেভাবে থাকা উচিত, তাহলে অনেক যে ক্ষতি সাধন হয়েছে সেটা হতো না। এবং এটি অত্যন্ত দুঃখজনক যে বঙ্গবন্ধুর যে স্ট্যাচু আছে সেটিও ভাঙা হয়েছে। আমি এই প্রসঙ্গে আসবো। মেনাজ মোমেন্ট, আপনার কাছে আমি যাচ্ছি। এই রোল অফ মিলিটারি, যখন আপনি তাদের কথা শুনবেন, আমরা যদি খুব মনোযোগ দিয়ে শুনি, আমি পরশুদিন শুনছিলাম, তখনই আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা হচ্ছে। তার কারণ কি, ওয়াকারুজ্জামান উনি বলছিলেন যে আমরা জনগণের সাথে থাকব, জনগণকে মানে সেফটি দেব। উনি কিন্তু বলেননি আমরা সরকারের সাথে আছি, সরকারকে আমরা রক্ষা করব, এই ধরনের কিছু বলেনি। এই যে রোল অফ মিলিটারি, এটা নিয়ে অনেকের জল্পনা কল্পনা হচ্ছে, স্পেশালি ইন্ডিয়াতে। তারা বলছেন যে এইখানে মিলিটারি অনেক রোল প্লে করেছে। স্পেশালি তাদের অভিযোগ হচ্ছে যে ঘটনাটি ঘটেছে শেখ হাসিনা যখন চায়নাতে ছিলেন, সেখান থেকে আসার ঠিক পরপরই, এবং সেখানে তিনি গিয়েছিলেন, একটি প্রতিশ্রুতি ছিল চায়নার পক্ষ থেকে যে অথবা বাংলাদেশের বাংলাদেশ চাচ্ছিল চায়না তাদের $5 বিলিয়ন ঋণ দিক, কিন্তু সেখানে যাওয়ার পরে সেটি $100 মিলিয়ন নেমে আসে। এবং শি জিনপিং শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেননি, সাক্ষাৎ করেছিলেন প্রাইম মিনিস্টার, চায়নার প্রাইম মিনিস্টার। এটিও একটি ব্যাপার। এই দুটি ব্যাপার মিলে উনি তড়িঘড়ি করে মেয়ের অসুস্থতা দেখে সেখান থেকে চলে আসেন। সো চায়নার রোল নিয়েও প্রশ্ন উঠছে, এবং আমেরিকা সামহাও জড়িত কি না এই মিলিটারির ব্যাপারটিতে, সেটিও একটি প্রশ্ন উঠছে। এবং আমরা রোল অফ মিলিটারি আমরা দেখেছি সোফার, আমরা কিছুটা সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছেও শুনলাম। আমি শুনবো আপনার কাছে, আপনি কি মনে করেন? Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines.
প্রথম কথা যেটা বলতে চাই যে 90-এর গণ আন্দোলনের সময় আমি স্টুডেন্ট এবং আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছিলাম। কাজে কি উদ্দীপনার মধ্যে দিয়ে তখন আমরা অপেক্ষা করছিলাম যে গণতন্ত্র আসবে, সেটা আমার খুব ভালো করেই মনে আছে। এবং খুবই দুঃখের সাথে এরকম যে এবং মানে আওয়ামী লীগ সরকার মানে বারবার ক্ষমতায় থাকার জন্য তারা একদম স্বৈরাচারী হয়ে গেল, এটা আমাদের সবার জন্য খুবই দুঃখের। কিন্তু এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, ওই সময় কিন্তু আমরা সবসময় ভয় পেতাম যে কোনো সময় আপনার আর্মি, বাংলাদেশের আর্মি ক্ষমতা নিয়ে নেবে। কিন্তু আমরা শেষ কিছু বছরে দেখেছি যে আর্মির আপনার এই ধরনের প্রবণতা থেকে তারা দূরে সরে গেছে। তাদের অন্য তাদের মানে রাষ্ট্র ক্ষমতায় প্রত্যক্ষভাবে এভাবে করে তারা জড়িত হতে চায় না। তো এবারও যদি তারা আপনার যদি শেখ হাসিনার সরকারকে, আওয়ামী লীগ সরকারকে একদম সব শেষ পর্যন্ত সমর্থন করে যেত, তাহলে কিন্তু হয়তো এত সহজে শেখ হাসিনার যেত না। শেখ হাসিনার যেটা 3টা টুল ছিল, একটা ছিল তার ছাত্রলীগ, একটা ছিল পুলিশ, একটা ছিল মিলিটারি। এর মধ্যে অবশ্যই মিলিটারি সবচেয়ে ক্ষমতাবান। মিলিটারি যখন আপনার মানে ওরকম ভাবে আপনার সহায়তা করেনি, তখনই হয়তো শেখ হাসিনা বুঝতে পেরেছেন যে তার এই দেশে থাকা সম্ভব হবে না বা ক্ষমতায় থাকা সম্ভব হবে না। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে জিওপলিটিক্যাল অবস্থান, সেটা আমাদের জন্য একদিক থেকে সেটা অনেক ভালো, আবার একদিক থেকে অনেক খারাপ। মানে আমাদের দেশের গুরুত্বই হচ্ছে আমাদের লোকেশনের কারণে। এবং যেটা 71-এর ওই লোকেশনটা আমাদের যদি ওইখানে না হতো, তাহলে হয়তো আপনার আমেরিকান ব্লক, সোভিয়েত ব্লক এরকম ইন্টারেস্টেড হতো না। মানে ওই যুদ্ধ, মানে আমরা যুদ্ধ করেছি, কিন্তু এই যে বিশ্বে ওই যুদ্ধটাকে কিভাবে ন্যারেট করা হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবং সেই জিনিসটা হয়েছে আমাদের অবস্থানের কারণে। এখন অন্য কারণে আপনার অন্য ইকোনমির, অন্য সমস্ত গ্লোবাল ট্রেড রাউট, অনেক কিছু চেঞ্জ হয়েছে, গ্লোবাল পাওয়ার ব্যালেন্স চেঞ্জ হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি এশিয়ায় একটা আপনার প্রতিযোগিতা চলছে চীন এবং ইন্ডিয়ার মধ্যে। এবং এইখানে আপনার বাংলাদেশও আবার একটা দাবার ঘুটির মতো হয়েছে। এখন যদি দাবার ঘুটি বলতে আমি খুব একটা মানে এটাকে আমি খুব নেগেটিভ ভাবে বলছি তা না, মানে আমাদের অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ। যে সরকার আসবে সেটা তারা যদি এই গুরুত্বটাকে, এটাকে যদি ঠিক মতো নেগোশিয়েট করতে পারে, আমাদের জন্য সেটা লাভজনক হবে। কিন্তু আপাতত যে জিনিসটা হচ্ছে আপনার ব্যালেন্সটা মনে হয় একদিকে হেলে গেছিল, যেখানে আপনার চায়না হয়তো মনে করছে যে আমরা, যদিও চায়না অনেক রকমের প্রকল্প আছে বাংলাদেশে, অনেক উন্নয়ন প্রকল্প যেটা চায়না সারা বিশ্বেই করছে এবং যেটা চায়না করছে আপনার আমেরিকার সাথে, মানে এটা একটা আবার বিশ্ব শক্তির, দুই পরাশক্তির মধ্যে প্রতিযোগিতা। তো ও এরকম অর্থ বিনিয়োগ করছে। কিন্তু যেটা চায়না বাংলাদেশ থেকে চায় অনেক জায়গাতে আপনার এই যে কি বলবো মানে অ্যাক্সেস টু রাউটস, সেটা আমরা ইন্ডিয়াকে যতটা দিয়েছি চায়নাকে দেইনি। তো এইখানে এই দুটা কি বলবো মানে এই দুইটা মানে পরাশক্তি না হলেও দুটা উদীয়মান শক্তি, এদের প্রতিযোগিতার মধ্যেও কিন্তু বাংলাদেশ পড়ে গেছে। এবং বাংলাদেশ যেহেতু এখানে মনে হচ্ছে যে একদিকে তারা হেলে পড়ছে, সেই কারণে আপনার এই ব্যালেন্সটা নষ্ট হয়েছে। আর আমেরিকার কথা যদি আপনি বলেন, আমি বলবো যে গত ইলেকশনে বা এই ইলেকশনটা যেটা মাত্র হলো, সেখানেই কিন্তু আমেরিকা অনেক ধরনের প্রশ্ন তুলেছিল। সেই সময় যদি আপনার মানে ওয়ার্ল্ড স্টেজে এই ইউক্রেনের মতো, ইসরায়েলের মতো এইরকম আপনার আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক সিরিয়াস ইস্যুগুলো না থাকতো, তাহলে হয়তো বাংলাদেশকে আরো বেশি একটা চাপের মুখে পড়তে হতো। তো বাংলাদেশ তখন ওই অবস্থার পরিপ্রেক্ষিতে মনে করেছে যে এই মানে এই চাপটা তারা গ্রহণ করতে হলো না। কিন্তু অনেকদিন ধরেই আপনার মার্কিন শক্তি আপনার আমেরিকা, বাংলাদেশের মানে ক্ষমতাসীন দলের প্রতি অনেক ক্ষুণ্ণ ছিল। এখন এটা আমেরিকাকে যে খুশি করে চলতে হবে সেটা কোনো কথা না। কিন্তু আমরা হচ্ছে একটা গ্লোবাল সাউথের দেশ, আমাদের ধরেন আমরা দাবি করি যে আমরা খুব অচিরেই আমরা ইয়ে হয়ে যাব, কি বলে ওটাকে, মিডল ইনকাম কান্ট্রি হবো। হ্যাঁ, কিন্তু এখনো তো হয়নি। আমাদের অনেক কিছু হিসাব, অনেক কিছু করে চলতে হয়, ব্যালেন্স করে চলতে হয়। আমাদের আসলে কাউকে মানে কারোই ওরকম ভাবে বিরোধিতা, মানে আনলেস আমাদের সার্বভৌমত্বের উপর কোনো একটা চাপ না আসে, আমাদের কারোরই ওরকম ভাবে বিরোধিতা করা দরকার নাই। বরং আমার কাছে মনে হয় সবার সাথে একটা ব্যালেন্স করে একটা চলা উচিত। তো এই সমস্ত জিনিসগুলো মানে কিছু তো আছে ইন্টারনাল, মানে বেশিরভাগটা ইন্টারনাল, কিন্তু এক্সটার্নাল অনেক ফ্যাক্টর আছে। আর ইন্টারনাল আমার কাছে যেটা মনে হয় যে
শেখ হাসিনা বা তাদের সরকার তখন ওই ছাত্রদের দাবিটাকে এরকম এটার কোনো গুরুত্ব বুঝে নাই, এবং এটা একটা আনপ্রেডিক্টেবল জিনিস ছিল। এটা যে ফুলে ফেপে এরকম আকার ধারণ করতে পারে, এত সাধারণ মানুষের সমর্থন পেতে পারে, এটা ওরা কোনোদিন এটা কল্পনাই করেনি। এবং এটার সাথে একটা স্বৈরাচারের দম্ভ, তারা সবসময় মনে করে তাদের ক্ষমতায় মানে তাদের ক্ষমতায় কেউ আঘাত করতে পারবে না, কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। কিন্তু এই ইন্টারনাল ব্যাপারটা তারা এটার কোনো মোকাবিলা করতে পারেনি, কারণ এটা এতটাই আনপ্রেডিক্টেবল ছিল, তারা একদমই প্রস্তুত ছিল না। এবং এখানে আপনার যদি এক্সটার্নাল শক্তিগুলোর আমি বলবো যে যেখানে সে কারোরই পুরোপুরি সমর্থন পায়নি, এইটা একটা কারণ হতে পারে। তবে মিলিটারি যেটা বলছে যে তারা একটা মানে অন্তরীণ সরকার গঠন করবে, আমি এটাতে খুবই কি বলবো মানে খুবই রিলিভ যে তারা, আমাদের দেশের ইতিহাস তো ভালো না যে তারা ক্ষমতা গ্রহণ করতে চায়নি। এখন আমি আর কি কশাসলি অপটিমিস্টিক, অপেক্ষা করছি অন্তরীণ সরকারের চেহারাটা কি হয়, কারা থাকেন, কিভাবে কি হয়, সেটার জন্য অপেক্ষা করছি। কিন্তু মিলিটারি আমি চাই না কোনো সময় বাংলাদেশের রাজনীতিতে আর প্রত্যক্ষভাবে আসুক। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারে পরেও যখন তারা প্রত্যক্ষভাবে আসেনি, সামনে হয়তো তাদেরকে আমরা এরকম ভাবে প্রত্যক্ষভাবে আর বাংলাদেশের রাজনীতিতে যেটা আমরা 80-র দশকে দেখেছি, এটা হয়তো আর হবে না, আমি আশা করছি। ওকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। সৈয়দ মহদুল্লাহ, আমি আপনার কাছে ফেরত যাবো। আপনি বেশ কিছু কথা বলছিলেন সেই সময়, তার মধ্যে একটি কথা বলছিলেন যে প্রতিটি সিদ্ধান্তই আসছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে, এরকমভাবেই কিছু একটা বলছিলেন আপনি, এবং আমরা এটির সত্যতা অনেকেই জানি। আমরা এই যে বিক্ষোভটি হলো, এই বিক্ষোভে সমস্ত ছাত্র যে সংগঠন বা অঙ্গ সংগঠন যারা আছে এবং সাধারণ মানুষও একেবারেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে চলে গেলেন। জনমত সম্পূর্ণভাবে আমি বলবো একেবারে বিপক্ষে চলে গেলেন। আমি আমার এক আত্মীয়ের সাথে কথা বলছিলাম, তার বাসায় কাজ করেন আরেকজন মহিলা, তিনিও বলছেন যে আমি কিন্তু এখন রাস্তায় নামবো। এরকম একটি পরিস্থিতি, এবার এরকম পরিস্থিতি সহজে দেখা যায় না, মেবি ওয়ান্স ইন আ লাইফ টাইম কাইন্ড অফ থিং। হ্যাঁ, এই যে জিনিসটা এটি কেন হলো এরকম না, একদম ওভার ফিউ ডেজ অনেকে মনে করেন, কিন্তু আমি তাই মনে করি না। আমি শুনবো আপনার কাছে। আরেকটি ব্যাপার, শেখ হাসিনা কি চরম একজন ডিকটেটর হওয়ার কি চরম একটি মূল্য দিলেন কিনা? হ্যাঁ, সেরকম মানে কর্তৃত্ববাদী শাসনের ফলে, জনবিচ্ছিন্ন হওয়ার ফলে মানুষ যখন সিদ্ধান্ত নেয়, তাদের ভিতরে অ্যারোগেন্স সৃষ্টি হয়, ঔদ্ধত্য সৃষ্টি হয়, অহমিকা সৃষ্টি হয়, ফলে তারা অনেক সময় যে সমস্ত সিদ্ধান্ত নেয় সেগুলো রং সিদ্ধান্ত হয়। সেটা একটা কারণ। আরেকটা যেটা বলছেন যে দেশব্যাপী এত সমর্থন পেল কেন ছাত্রদের এই আন্দোলন, সেটার একটা কারণ হচ্ছে যে দুর্নীতি প্রচন্ড। এই সরকার আমলে এটা একটা বিরাট ব্যাপার যে এই সরকার আমলে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিপুল উন্নতি, সেটা উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। কিন্তু উল্লেখযোগ্য উন্নতি করতে গিয়ে আবার বেশ ফরেন এক্সচেঞ্জে মানে আমাদের লোন বেড়ে গেছে, সেটা একটা আমাদের জন্য আতঙ্কের সৃষ্টি, আশঙ্কার কারণে সেটা অন্য কথা। এরপরে লুটতরাজ হয়েছে, দুর্নীতি হয়েছে, এবং গত মাস তিনিকের ভিতরে কয়েকটা বিরাট দুর্নীতির ঘটনা লোকের সামনে এসে গেছে। আগে লোকে শুনতো, 2-4টা ঘটনা আগে এসছে, ওই ব্যাংকের টাকা লুট হচ্ছে, 100 কোটি লুট হচ্ছে, 50 কোটি লুট হচ্ছে, 500 কোটি লুট করে লোকে নিচ্ছে, ঋণ খেলাপি, শত কোটি টাকা ঋণ খেলাপি আছে, ঋণ খেলাপির আবার মানে সরকারের সাথে ধর্মন করে সেটা ঋণ তাদেরকে বাধ্য করা হচ্ছে না ঋণটা পরিশোধ করার জন্য। এই সমস্ত অভিযোগ ছিল। সরকারের অনেক লোকের মানে ফুলে ফেঁপে বেড়ে যাচ্ছিল, এগুলো দেখছে। এইবারে সাম্প্রতিককালে বেনজির নামে এক লোক, সেই লোক ছিল পুলিশের চিফ এবং র্যাবের আধা সরকারি আধা মিলিটারি ফোর্স র্যাবের চিফ। এই লোক, তার কয়েক হাজার কোটি টাকা সম্পদের বিবরণ এসেছে। তারপরে বাংলাদেশের রেভিনিউ বোর্ডের একজনের, তার কয়েকশো কোটি টাকা সম্পদের। এই ধরনের বেশ কয়েকজনের আকস্মিকভাবে এই কয়েক সপ্তাহের ব্যবধানে এই তথ্য এসে গেল। তারপরে এর আগে মানে আল জাজিরা ইনভেস্টিগেট করছিল, প্রাক্তন আর্মি চিফ আজিজ সম্ভবত তার নাম, তার 2 ভাইয়ের দৌরাত্ম্য এবং তাদের দুর্নীতি, অর্থনৈতিক দুর্নীতি এবং অনিয়ম এবং দৌরাত্ম্য। ফলে এই সমস্ত কারণে সবকিছু মিলে জনগণের ভিতরে একটা তো হচ্ছে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া,
ফেয়ার ইলেকশন না হওয়া, আরেকটা হচ্ছে মানে সরকারি দলের লোকজনের দৌরাত্ম্য, এবং ওই যে ছাত্রদের যে অসন্তোষ হলগুলোতে। আরেকজন বলে থাকে, একজন সরকারপন্থী বা আওয়ামী লীগপন্থী লোক আমাকে বললেন, সব সরকার আমলে এটা হয়ে থাকে কিন্তু অসন্তুষ্ট হয়। সেটা হচ্ছে সরকারি দলের ছাত্র সংগঠন যেটা ছাত্রলীগ সমস্ত ইউনিভার্সিটিতে সমস্ত কলেজে হলগুলাতে আসন কে পাবে না পাবে, সিটগুলা এগুলা তারা রীতিমতো নিজেরা কন্ট্রোল করে। তাদের দলের বাইরে কাউকে যদি দেয় প্রচুর টাকার বিনিময়, এই সমস্ত করে তারপরে তারা অনেকের ছাত্রত্ব শেষ হয়ে গেছে, তারপরেও বছর পর বছর তারা হলে সিট দখল করে। এইটার ব্যাপারে এটাও ছাত্রদের ভিতরে ক্ষোভের একটা কারণ। কিন্তু ছাত্ররা তাদের এই আন্দোলনের পেছনে জনগণের রোষের কারণটা বললাম, দুর্নীতি ইত্যাদি, লুটতরাজ, নির্যাতন, দুর্নীতি। তার পাশাপাশি ছাত্রদের আন্দোলন এক দফার আন্দোলন, জনগণ সহ সম্পৃক্ত বহু দফার আন্দোলন হয়ে গেল, কোটার থেকে মানে প্রসারিত হতে থাকলো সরকারের দুর্নীতির বিরুদ্ধে ইত্যাদি। এইটার পেছনে কিন্তু এই আমি আজকে এখানে একটা ছাত্ররা বলেছে মিলিটারি শাসক এবং প্রেসিডেন্ট মিলে রাজনৈতিক নেতারা বৈঠক করে যে সিদ্ধান্ত নিয়েছেন তার একটা রূপরেখা তৈরি করবেন, কে কে সরকারে থাকবে না থাকবে, অন্তর্বর্তীকালীন ছাত্র নেতাদেরও সাথে আলাপ করবেন। ছাত্র নেতারা আলাদা প্রেস কনফারেন্সকে বলছেন না, ওই মিলিটারিওয়ালারা তাদের মানে যে সমস্ত কথাবার্তা বলছে তা না, আমরা রূপরেখা অ্যানাউন্স করব, এটা বলেছে। 24 ঘন্টার টাইম নিয়েছে, কিন্তু সর্বশেষে আপনার শোতে আসার কয়েক মিনিট আগে দৈনিক ইত্তেফাক ঢাকায়, সেখানে দেখলাম তারা ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করেছে এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের চিফ হিসেবে। ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করেছে এবং ডক্টর ইউনূস মাত্র 3 দিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেসে এক ইন্টারভিউতে প্যারিসে থাকতে উনি বলেছিলেন উনি অগাস্ট মাসের শেষে দেশে আসবেন। আকস্মিকভাবে উনি আজকে দেশে ফিরে এসছেন এবং তার নাম প্রস্তাব করা হয়েছে। অনেকগুলো যোগ সাজও সেখানে আসছে। ফলে ছাত্রদের আন্দোলনের পেছনে সরকার যে বলছে অন্যান্য দলের বিশেষ করে জামাত এবং শিবিরের উস্কানি ছিল, এইটার প্রমাণও আস্তে আস্তে আসছে। কিন্তু বিভিন্ন জায়গায় তাদের যে স্লোগান, তাদের লোকজন তারা মানে না রাখলেও তাদের স্লোগান অনেক জায়গায় নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান তারা দিয়েছে। এইটা করে মানে আরেকটা ধরনের আর হচ্ছে বিভিন্ন জায়গায় যে আক্রমণ, মানে ভয়ঙ্কর ভাবে আক্রমণ। ওভারঅল ছাত্রদের আন্দোলনের পেছনে যে রাজনৈতিক অভিসন্ধি অন্যদের কাজ করেছে, 10-12 দিন আগে একটি প্রধান রাজনৈতিক দলের প্রবাস থেকে নেতা ওই স্টেটমেন্ট দিয়েছেন সরকারকে ফেলে দেওয়ার জন্য, তোমাদের সাথে আমাদের সমর্থন, তাদের সেক্রেটারি জেনারেল সমর্থন ঘোষণা করেছেন। ফলে এগুলোর এইসব তো আছেই, এবং জামাত এবং শিবিরের একটা বিরাট ভূমিকা আছে বলে আমি মনে করি। ফলে ছাত্রদের নিজেদের যে আন্দোলন ছিল সেটাই সরকারের শেখ হাসিনার অনমনীয়তার কারণে সেটাকে তারা তড়িঘড়ি সমাধান না করে সেটাকে বাড়তে দেওয়ার কারণে সেটা জনসমর্থন বেশি পেয়েছে। সরকার বিরুদ্ধে রোষ ক্ষোভের কারণে জনসমর্থন এদিকে এসছে। তার সাথে এবারে সুযোগ নিয়ে পলিটিক্যাল পার্টিগুলো সুযোগ সন্ধান করে এটাকে বিপদগামী করেছে, এবং তার ফলে আজকে গণভবনের সরকারি একটা ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশের পবিত্র সংসদ ভবন এবং বাংলাদেশ রাষ্ট্র স্থপতির বাসভবন, জাদুঘর যে ভয়ঙ্কর ধ্বংসলীলা হয়েছে এইটা, এবং দেশব্যাপী যেভাবে লোকজনের বাড়িঘর আক্রমণ করা হচ্ছে, সম্পদ ধ্বংস করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের এটা শুভ না। আমি আশা করব ছাত্র নেতারা বা অন্যান্য নেতারা এবং মিলিটারি নেতারা কঠোর হস্তে এইটাকে বলছে স্টেটমেন্ট, হালকা স্টেটমেন্ট দিয়ে না, কঠোর হস্তে কঠোর সতর্কবাণী উচ্চারণ করে এটা তার এক্ষুনি দমন করার চেষ্টা করে। ধন্যবাদ। আজ যাতে অবনতি না হয়। 300 লোক আগের সরকার আমলে, হাসিনা সরকার আমলে কমপক্ষে মারা গেছে, এই সরকার আমলে এই একদিনে হয়তো 100 শতাধিক মারা গেছে। বলে আজ জন মারা না, আজ জন ধ্বংসলীলা না। ধন্যবাদ। মেহনাজ মোমেন, আপনার কাছে আমার প্রশ্ন। আমরা কিছুক্ষণ আগে শুনলাম প্রফেসর ইউনূস বাংলাদেশে এসেছেন। খালেদা জিয়া উনি চিকিৎসার জন্য ইউনাইটেড কিংডমে যাবেন, লন্ডনে যাবেন বলে শুনেছি আমরা, এবং এরকমই হবে বেশ আমি ধরে নিতে পারি।
আমি শুনেছি বেশ বিশ্বস্ত সূত্রে, কিন্তু এটি আমি কনফার্ম করতে পারছি না, সেটি হচ্ছে তারেক রহমান অলরেডি বাংলাদেশে এসেছেন। আমি এটি শুনেছি বেশ বিশ্বস্ত সূত্রের মাধ্যমে, কিন্তু আমি এটি প্রমাণ করতে পারবো না, কারণ আমি চেক করার সময় পাইনি। এই যে 3-4টি জিনিস, বাই দ্য ওয়ে আপনারা যারা শুনছেন, আমি ডক্টর ইউনূসকে পছন্দ করি না অনেকগুলি কারণে। একটি বড় কারণ হচ্ছে উনি যে নোবেল প্রাইজ পেয়েছেন এটি একেবারেই সাজানো বলে আমি মনে করি। এটি নোবেল প্রাইজ পাওয়ার মতো কোনো কিছু না। এই আরও কিছু কথা পরবর্তীতে তুলে ধরবো। আমি আপনার কাছে আমার প্রশ্ন, এই যে 3টি নাম বললাম, একজন যাচ্ছেন বিদেশে, আমরা ইতিমধ্যে শুনেছি শেখ হাসিনাও যাচ্ছেন ইউকেতে, উনি ওখানে রাজনৈতিক আশ্রয় নেবেন। তারেক রহমান যদি সত্যিই বাংলাদেশে থেকে থাকেন, এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস এখন আছেন, ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য চলে এসেছেন বলে মনে করেন আপনি? আচ্ছা, এখন এই যে আন্দোলনটা হলো, এখন আমি এটাকে আন্দোলনই বলবো। এখানে তো অনেক আপনার মানুষের ক্ষোভ ছিল, রাজনৈতিক ক্ষোভ, অর্থনৈতিক ক্ষোভ, সামাজিক ক্ষোভ। কিন্তু এখানে যেটা আওয়ামী লীগ সবচেয়ে বড় ভুল করেছিল, তারা মানুষের ক্ষোভ প্রকাশের কোনো রাস্তাই রাখেনি। এই জন্য সবগুলো ক্ষোভ এরকম একসাথে হয়েছিল। তা এখন এই আন্দোলনে ছাত্ররা যেটা দিয়ে শুরু করেছিল, সেখানে অন্য রাজনৈতিক দল যে সম্পৃক্ত হয়ে পড়বে, সেটা খুবই স্বাভাবিক। এবং এখানে ওরা যদি রাজনৈতিক একটা প্রসেস যেটা, যে ওইটাকে যদি ধ্বংস না করতো, তাহলে কিন্তু আমি জানি না এত সহজে সবকিছু একত্রীভূত হতে পারতো কিনা, সেটা আমি জানি না। তো এখন ছাত্রদের তো, তারা তো এটা একটা মানে অনেকটা আপনার কি বলবো, মানে অর্গানিক একটা মুভমেন্ট তাদের তো। তারা যদিও এখন এই মুহূর্তে তারা অন্তরীণ সরকারের রূপরেখা দিচ্ছে, তারা এবং হয়তো অনেক কিছুর সাথে তারা জড়িত থাকবে, কিন্তু তাদের তো আর এই পলিটিক্যাল ম্যাচুরিটি বা পলিটিক্যাল অর্গানাইজেশন এরকম কোনো স্কিল নাই। কাজেই এখন যখন কোনো ইলেকশন হবে, তখন হয়তো আমরা দেখব যে যেগুলো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, আপনার বিএনপি বলেন, জামাতকে তো নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেটার কি হবে আমি জানি না, সেগুলো সব উঠে আসবে। এখন এই দলগুলোরও আপনার অনেক আপনার সাংগঠনিক শক্তি হ্রাস পেয়েছে, কিন্তু তারপরও যেখানে কেউ নাই সেখানে তারাই হয়তো হবে। কিন্তু এখন মানে নির্বাচনে কাউকে না কাউকে তো দাঁড়াতে হবে, কাউকে না কাউকে নির্বাচিত হতে হবে। আর ডক্টর ইউনূসের কথা হচ্ছে, আমি আপনার ক্রিটিসিজম ঠিক জানি না, আমারও কিছু ক্রিটিসিজম আছে। আমার ক্রিটিসিজম তার মানে গ্রামীণ ব্যাংকের মডেল নিয়ে। কিন্তু এটাও সত্যি যে সারা বাংলাদেশে যে মানুষগুলো অনেকের কাছে গ্রহণযোগ্য, তার মধ্যে ডক্টর ইউনূস একজন। কারণ আপনি যদি রাজনৈতিক আমাদের যারা পাওয়ারে এসছেন, যেটা শেখ হাসিনা, খালেদা জিয়া যাদেরকে বলেন, তারা প্রতিবার ক্ষমতায় এসে তারা ক্ষমতার অপব্যবহার করেছে। তো সেই জন্য মানুষ তাদেরকে বিশ্বাস করে না। কিন্তু যদিও আমি ডক্টর ইউনূস, আমি একসময়, আমার একটা ব্যাকগ্রাউন্ড বলে রাখি, আমি একসময় কিন্তু নন প্রফিটে কাজ করতাম। হ্যাঁ, যদিও আমার ক্রিটিসিজম আছে, কিন্তু এটা কিন্তু সত্যি যে বাংলাদেশের নন প্রফিট আপনার রুরাল এলাকায় আপনার একটা অনেক বড় একটা আর্থসামাজিক পরিবর্তন এনেছে। যত ক্রিটিসিজমই থাকুক না কেন, সেই অবদানটা কিন্তু শুধু ডক্টর ইউনূস না, আমি সবকটি নন প্রফিট পুরো মুভমেন্ট এটার কথা বলছি, সেখানে কিন্তু মানুষের মানে অনেক, আমি জানি সেখানে অনেক ধরনের মানে অনেক ক্রিটিসিজম আছে, তারপরও একটা বিশাল সংখ্যক মানুষকে দারিদ্র থেকে মুক্তি দিয়েছে বা একটা পথ দেখিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার ডক্টর ইউনূস অন্য যে কোনো রাজনীতিবিদের থেকে অনেক বেশি গ্রহণযোগ্য। আর অনেক ধরনের আপনার ইন্টেলেকচুয়াল আছেন, যেমন এই কয়েকদিন আগে আমি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের একটা অ্যানালিসিস শুনছিলাম, এবং এই পুরা মুভমেন্ট নিয়ে আমি যত কিছু শুনেছি, আমার কাছে সবচেয়ে সুন্দরভাবে মানে অ্যানালিসিসটা আমার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মনে হয়েছে। তো উনি নিশ্চয়ই থাকবেন, কিন্তু আমি বলছি যে উনাকে তো সাধারণ মানুষ ওভাবে করে চেনে না, তাই না? তো ওই তুলনায় ডক্টর ইউনূস আপনার অনেক বেশি কমন মানুষ চেনে, অনেক বেশি গ্রহণযোগ্য। ওকে, আরো কিছু প্রশ্ন ছিল এখানে অনেক, আপনি তারেক রহমান প্রসঙ্গটা আমি উল্লেখই করতে পারিনি, আমাদের সময় একেবারে কম। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে আমার প্রশ্ন, হাসিনা সরকারের পতন কি ইন্ডিয়ার জন্য একটি বড় সংকেত, বিপদ সংকেত? তার কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু বেশ ইনভেস্টমেন্ট ইন্ডিয়ার আছে। ইভেন রূপপুর যে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রটি আছে আণবিক, সেখানে কিন্তু $2 বিলিয়ন তারা ইনভেস্ট করেছেন। আরেকটি ব্যাপার হচ্ছে, আমার অবজারভেশন যেটা বলছে সেটি হচ্ছে, ইন্ডিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক করে না, তারা সম্পর্ক করে আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথে। আমি জানি এটা অনেক বড় একটি প্রশ্ন, কিন্তু আপনার হাতে 1.5 মিনিটের মতো সময় আছে। আওয়ামী লীগের সাথে সম্পর্কের একটা কারণ হচ্ছে, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক দল, ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে। এটা একেবারে দেশ স্বাধীন হওয়ার আগে থেকে, আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠা হয়েছে, আওয়ামী লীগ থেকে
মুসলিম শব্দ বাদ দিয়ে মুসলিম থেকে সেই 60-এর দশকের 50-এর দশকের শেষ দিক থেকে বলে ভারতীয় ন্যাশনাল কংগ্রেস পার্টির মতো সেই ধরনের, বিজেপির মতো না। সেই কারণে কিন্তু অন্য যে দলগুলো আছে তারা সাম্প্রদায়িক, তাদের নীতির মধ্যেই সাম্প্রদায়িকতা, সবসময় তারা সাম্প্রদায়িক নীতি অনুসরণ করেছে। ফলে সেই কারণে আওয়ামী লীগের সাথে তাদের এই সম্পর্ক। বাংলাদেশে যদি আরেকটা প্রধান দল এইরকম অসাম্প্রদায়িক দল হতো, আমি মনে করি তাদের সাথে ভারতের সম্পর্ক অনেক ভালো হতো এবং একটা সময় তাদের চয়েস থাকতো। এই একটা এখন এই আওয়ামী লীগের পতনের কারণে ভারতের জন্য মাথা ব্যথার কারণ হবে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে। নতুন যে সরকার আসবে, আওয়ামী লীগ সরকার ভারতকে অনেক বেশি সুযোগ সুবিধা দিয়েছে, এই সমস্ত কারণে এরা ক্রিটিসাইজ করছে ভারতকে, সেই সব সুযোগ সুবিধা অনেক সীমিত করে দেওয়ার চেষ্টা করবে। এবং চীন বা ওই ভারতের উপজাতীয় যারা তাদের আন্দোলন আছে তাদেরকে আগের সরকার আমলে, বিএনপি সরকার আমলে আমাদের পার্বত্য এলাকায় সুযোগ দিয়েছিল, আবার সেটা করতে পারে। কিন্তু এট দি সেম টাইম আমাদের দেশের ক্ষতি করার ভারতের ক্যাপাসিটি আছে। কিভাবে? আমাদের পার্বত্য এলাকায় তারা ট্রাবল ক্রিয়েট, আবার আমাদের পানি যেটা এখন দিচ্ছে গঙ্গা থেকে, মানে পদ্মায় যে পানি সেটা কমিয়ে দিতে পারে। ওভারঅল ভারতের মাথা ব্যথার কারণ আছে এবং নতুন সরকার আসলে ব্যালেন্স সৃষ্টি করার চেষ্টা হতে পারে। কিন্তু তারা যদি ভারতের বিরোধী অবস্থান নেয়, ভারত আমাদের ক্ষতিও করতে পারে। ফলে আমি আশা করব যে সরকারই আসুক না কেন রিয়েলিস্টিক অ্যাপ্রোচ নেবে। আর ফাইনালি যে আপনার ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই পরিমাণ বিষোদ্গার করা এবং মানে অবমাননামূলক নীতি অনুসরণ করা শেখ হাসিনার উচিত হয়নি। আর সর্বশেষে তারেক জিয়া ভাবে আসবেন না, তিনি এমন ভাবে আসবেন যাতে করে 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ লোক এয়ারপোর্টে ওনাকে রিসিভ করে। আপনি স্থির থাকুন, উনি আসুক, এখনো আসেন। আই হোপ সো। ঠিক আছে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দুজনই ভালো থাকবেন। আমরা আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি, কিন্তু আমার মনে হয় আমরা চোখ রাখছি পরবর্তীতে কি হচ্ছে। অনেক কিছু একসাথে হচ্ছে, কিন্তু মনে রাখবেন অনেকগুলি জীবন ঝরে গেছে। মেনি ডাইড, লস্ট লাইভস। অনেকে আছেন হাত পা হারিয়ে ফেলেছেন। একজন রিক্সাওয়ালার কথা বলছি, যিনি গুলি খেয়েছেন হাত এবং পায়ে, এবং ডাক্তারের সাথে অন্য যারা কথা বলছেন তারা জানতে পেরেছেন তার হাত এবং পা দুটিই কেটে ফেলতে হবে। তার প্রশ্ন হলো, আমি রিক্সা চালাই, আমার হাত এবং পা দুটিই যদি চলে যায় আমি বাঁচবো কিভাবে? কে নিবে এদের দায়িত্ব? যারাই আসবেন সরকারে, এই যে যারা মারা গেছেন গুলি খেয়ে, তাদের পরিবারের ক্ষয়ক্ষতির কথা ভুলে যেতে পারবেন না আপনারা। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। যারা জানমাল হারিয়েছেন তাদেরকে দিতে হবে। যারা এরকম হাত পা হারিয়েছেন, এরকম ছড়াগুলি যাদের রেখেছে, আপনারা হয়তো অনেকে জানেন না, এটা হলো বাক্সার, যেটাকে বলে থাকি আমরা, বেয়ারিংয়ের মতো। এটি কিন্তু শরীরে ঢুকলে এটি আর কোনোদিন বের করা যায় না, বের করা অসম্ভব। এটা ধরতে গেলে পিছলিয়ে আরও ভিতরে, মাংসের ভিতরে ঢুকে যায়। দিস আর বিগ চ্যালেঞ্জ। অনেক বড় সামনে চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের যিনি সরকারে আসবেন তাদের জন্য। একটি কথা মনে রাখবেন, এটা কারো বাপের দেশ না, এটা কারো স্বামীর দেশ না, এটা বাংলাদেশ, এটা জনগণের দেশ। স্বাধীন দেশেই উড়বে যেন স্বাধীন পতাকা। আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন, সবুজের বুকে সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সূর্যটা সে তো উড়বেই চিরকাল। ভূপেন হাজরিকার কথা শুনেছেন? তার একটি গান আছে অত্যন্ত জনপ্রিয়, আর জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আয় মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। তাই কিন্তু হয়েছে। আমরা চোখ রাখছি পরবর্তী অবস্থানের জন্যে, পরবর্তী অবস্থার জন্যে আমরা অবগত রাখবো আপনাদেরকে। সবসময় চোখ রাখুন টিভিএনের পর্দায়। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।